বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সর্বশেষ অবস্থান অনুযায়ী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তারা তাদের প্রার্থীও চূড়ান্ত করেছে, সেটি সবারই জানা। তবে গতকাল এক বিবৃতিতে বিএনপি যথারীতি তাদের সারা দেশে যে অবরোধ কর্মসূচি সেটি অব্যাহত রাখবার কথা ঘোষণা দিয়েছে এবং আবারও আজ ভোর থেকে বুধবার ভোর 6টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে সারা দেশে। শুধু ঢাকা এবং চট্টগ্রাম নগর এই হরতালের আওতার বাইরে থাকবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক, 14 দলীয় ক্ষমতাসীন 14 দলীয় জোটের নেতা দিলীপ বড়ুয়া। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার দিলীপ বড়ুয়া, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির যে অংশগ্রহণের সিদ্ধান্ত এবং একইভাবে তারা যে হরতাল অবরোধের কর্মসূচিটি অব্যাহত রাখবার সিদ্ধান্ত নিয়েছে, যদিও হরতাল ঢাকা এবং চট্টগ্রামে নেই, এই দুটো বিষয়কে আপনি নিজে কিভাবে দেখেন? বিষয়টি হচ্ছে বিএনপি নিজকে একটা গণতান্ত্রিক দল বলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার বিষয়টিকে তাদের রাজনৈতিক দর্শন হিসাবে তারা মনে করে, তারই ধারাবাহিকতায় যে সিটি কর্পোরেশন তিনটিতে ঢাকা দক্ষিণ উত্তর এবং চট্টগ্রামে নির্বাচন করাটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড নয়, এটা একটা স্বাভাবিক কর্মকাণ্ডেরই আমি মনে করি অংশ। সে অর্থে দীর্ঘ 80 দিনের উপরে হরতাল বা 90 দিনের উপরে অবরোধ এগুলা করার মধ্য দিয়ে আজকে অন্তত এই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির জন্য দুটো জিনিস সৃষ্টি করেছে। একটা হলো যে তাদের কর্মীদেরকে একটা ব্রেথিং স্পেস দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে সমস্ত কর্মী আছেন বা বিরাটক উপরে আছেন বা একটা টেনশনের ভিতর দিয়ে তারা প্রতিবাদ হচ্ছেন, সেই অর্থে এই জিনিসটা একটু স্বাভাবিকতার পরিবেশ সৃষ্টি করেছে। আরেক দিকে হচ্ছে আমাদের দেশের জনগণের মধ্যেও যে একটা শঙ্কা, আতঙ্ক, পেট্রোল বোমা বা বিভিন্ন রকম রাজনীতির ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছিল, সেই জায়গার মধ্যেও একটা স্থিতিশীল অবস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু তারা যে আবার বিভিন্ন জেলাতে ঢাকা সিটি কর্পোরেশন প্লাস হচ্ছে চট্টগ্রাম ছাড়া অন্যান্য জায়গায় যে হরতাল বা অবরোধের কর্মসূচি তারা দিয়েছে, এটা হচ্ছে একটা বৈপরীত্য, এটা পরস্পর বিরোধী চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। তবে এইটা হচ্ছে যে এক ধরনের যদি বলেন রাজনৈতিক দেউলিপনা, সেই দেউলিপনা আপনারা বলতে পারেন। কাজে আমার এইটার ভিতর দিয়ে তাদের যে কোনো উল্লেখযোগ্য কোনো কিছু হবে, মানুষ মনে করে এটা একটা কিছুটা তাদের প্রতি যে এক ধরনের বলবে যে এটা একটা রাজনৈতিক অন্তঃসার শূন্য একটা দেউলিপনার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। গোলাম সরোয়ার মিলন, আমি প্রথমে একটু কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ নিতে চাই যে আর হয়তো 1-2 দিন আছে, আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। আমরা একটি গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চেয়েছিলাম, অর্থনীতি সম্পন্ন একটি দেশ চেয়েছিলাম। আজকের এই আপনার প্রাসঙ্গিক আলোচনা যাওয়ার আগে আমি শুধু একলা নিয়ে এটুকু বলবো যে সেই শহীদদেরকে কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সেদিন সমগ্র জাতি, দল, মত নির্বিশেষে সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পাশাপাশি এটাও ঠিক যে তার নেতৃত্বে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিনকার অক্ষত একজন মেজর স্বাধীনতা বেতারে সেদিন ঘোষণা করেছিলেন। তো সুতরাং এই কৃতজ্ঞতা যদি না জানানো হয়, ইতিহাসকে একটু বিকৃতিকর হবে, বিচ্যুত করা হবে। আমরা সকল সেক্টর কমান্ডার, সকল মুক্তিযোদ্ধা, সকল যে নারী আমাদের মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে এই যে অর্জিত স্বাধীনতা, সশ্রদ্ধ চিত্তে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে শুধু এটুকু বলবো, স্বাধীনতার 44 বছর পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি।
আজকে এই সংবিধানে লেখা আছে স্থানীয় সরকারগুলোকে তার মতো করে চলবে। দাদা বলবেন তার বক্তব্যে। আজকে ঢাকা উত্তর এবং দক্ষিণ এবং চট্টগ্রামের নির্বাচন প্রসঙ্গে আপনি আলোচনা অবতারণা করেছেন, কিন্তু এই স্বাধীনতার ৪৪ বছর পরও এই সংবিধানের দোহাই আমরা দিই, কিন্তু স্থানীয় সরকারগুলিকে শক্তিশালী করা হয়নি। যাই হোক, তারপরও এই ঢাকা কিংবা চট্টগ্রামের, বিশেষ করে ঢাকার নির্বাচনটা অনেক আগে হওয়ার কথা ছিল। এমন এক সময় হচ্ছে যখন দেশে আমরা শঙ্কার মধ্যে আছি, একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যে আছি, এবং আমরা দেশটাকে যেখানে অর্থনৈতিক মুক্তি সম্পন্নের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন এই যে একটি অসহিষ্ণুতার মধ্য দিয়ে এই নির্বাচন হতে যাচ্ছে। আমি দাদা যে কথাটি বলেছেন, যে আপনি যেটা বলেছেন যে এই অবরোধ অব্যাহত রেখে আবারও নতুন করে হরতাল দেওয়া হয়েছে, এবং ঢাকা চিটাগাং তার বাইরে আছে, অবশ্য ঢাকা এবং চিটাগাং যদিও বাইরে আছে। আমার দাদা বলেছেন যে এটা বিরোধী দলের যে একটা বৈপরীত্য। আমি কিন্তু বিএনপির কেউ না, আমি একজন নাগরিক হিসাবে শুধু এটুকু বলবো যে রাজনৈতিক দেলিয়াপানা বলি আর বৈপরীত্য বলি, কিন্তু এখানে যে স্পেসটা আজকে এসেছে এই নির্বাচনকে কেন্দ্র করে, আমি মনে করি যে এই নির্বাচনে যদি সুষ্ঠুভাবে এই নির্বাচনটা হয়, এই নির্বাচনে যদি সরকার তার পক্ষে, সরকার সমর্থিত প্রার্থীর পক্ষে নাও আসে, তাহলে এটা সরকারের জন্য একটা ইতিবাচক, এটা গণতন্ত্রের বিজয় হবে, এবং বিরোধী দলকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দিলে এটা গণতন্ত্রের বিজয় হবে, জনগণ একটি স্বস্তির মধ্যে আসবে। সুতরাং এটাকে আমরা যদি রক্ষা করার জন্য আজকে সরকারি দলের দায়িত্বটা বেশি। এখন মুশকিলটা হচ্ছে কোথায় দাদা, আমরা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা রেখে বলতে চাই, উনি বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু পারেন সত্যিকারভাবে এই গণতান্ত্রিক চর্চাটাকে, এই গণতান্ত্রিক মূল্যবোধকে উনি প্রতিষ্ঠিত করতে। এখন প্রশ্ন হলো যে ওনার বৃহস্পতিত্ব তুঙ্গে উনি রাজনীতিতে ভালো খেলতেছেন, কিন্তু এখন যদি উনি মনে করেন যে উনি এই অবস্থায় উনি বিরোধী দলকে কোনো স্পেস দিবেন না, তাহলে এটার পরিণতি ভালো হবে না। এই কারণ বিএনপির কে ইনহেলিয়েশন, নিশ্চিহ্নকরণের যদি দিকে যাওয়া হয়, যেটা কোনোদিনই সম্ভব না, যেটা 21শে অগাস্টে যেমনিভাবে সম্ভব হয়নি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যে অপপ্রয়াস ছিল, আমি মনে করি সেটার থেকে শুরু হয়েছে, সেটা যেমনি সম্ভব হয়নি, ঠিক তেমনিভাবে বিএনপির রাজনীতিকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারাও এটা সম্ভব হবে না। তাহলে আজকে এই উপলব্ধি থেকে আমাদের একটি উপলব্ধি আসা উচিত, কারণ এই সরকারই শেষ সরকার না, গণতন্ত্রের শেষ সরকার বলতে কিছু নেই। এই উপলব্ধি স্বাধীনতার 44 বছরে দাঁড়িয়ে যদি আমার মনে হয় যে আমি মাননীয় প্রধানমন্ত্রী বলে কোটটা বেশি দেব, যে উনি একটি উদাহরণ তৈরি করতে পারেন। এখন আমরা যদি ক্রীড়ানক হই বৈদেশিক শক্তির, আমরা যদি দেশটাকে নেপাল বানাতে চাই, আমরা দেশটাকে যদি ভুটান সিকিমের মতো হতে চাই, তাহলে এক কথা। আর যদি মনে করি যে আমরা বাংলাদেশ একটা সত্যিকারভাবে স্বাধীন যে রাষ্ট্র, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল বিশ্বের মানচিত্রে, আমরা সেভাবে স্বাতন্ত্র্যবোধ হিসাবে আমরা অর্থনৈতিকভাবে যেমন ব্র্যান্ডিং হয়েছি, গণতান্ত্রিকভাবে আমরা সেইভাবে ব্র্যান্ডিং হওয়ার সেই স্কোপটা রয়েছে। এটা নির্ভর করছে টোটালি, অবশ্যই পাশাপাশি শেষ কথা, যে বিরোধী দলের নেতৃত্ব এখানে যে স্পেসের কথাটা, যে ছাড় দেওয়ার কথাটা, এটাকে ওনাকেও সেই জিনিসটা। আমি মিস্টার বড়ুয়ার কাছে যাবার আগে জাস্ট আপনি যদি 1-2 লাইনে অ্যান্সার করেন, আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন নির্বাচনটি যথাযথভাবে, শান্তিপূর্ণভাবে সবার অংশগ্রহণ হবে কি হবে না মনে হয়? এই যখন নাকি সবকিছু দেখে আপনার কি মনে হয়? শত নাগরিক কমিটির যে প্রধান ডক্টর এমাজউদ্দিন সাহেব অন বিহাফ অফ বিএনপির পক্ষে, যদিও এটা বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তারা সমর্থন দিয়েছে এমাজউদ্দিন সাহেবের কথায়, এই জনগণ কিন্তু আশ্বস্ত হয়েছিল, যে একটা শঙ্কামুক্ত হয়েছিল, একটা স্বস্তির ভাব প্রকাশ হয়েছিল। কিন্তু আজকে যখন আবার হরতালের প্রোগ্রাম আসলো, যদিও চিটাগাং এবং ঢাকা এর থেকে মুক্ত, তো আমার মনে হয় বিএনপি, যদিও রাজনীতি হচ্ছে কৌশলের খেলা, এখানে বিএনপি একটা কৌশলে গিয়েছে। তারা দেখতে চাচ্ছে যে সরকারি দলের আচরণটা কি হয়, লেভেল প্লেইং ফিল্ডটা যদি প্রতিষ্ঠিত না হয়, আমার যেটা মনে হয়
যে নির্বাচনে আদৌ তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা সন্দেহ। সুতরাং এটা জনগণও প্রত্যাশা করে যে আজকে যারা প্রার্থী হয়েছে সেই প্রার্থীর পক্ষে যদি তার এজেন্টকে, তার কর্মীদেরকে কিংবা তার সমর্থকদেরকে যদি কাজ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আমি মিস্টার মিলন আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি আনসার করবেন এই বিষয়ে, যে আমরা লক্ষ্য করছি যে এই যে শত নাগরিক কমিটির কথা বললেন, নিঃসন্দেহে বুদ্ধিজীবীরা তারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তি, কিন্তু রাজনীতির বিষয়াদি তো রাজনীতিবিদরাই যদি হ্যান্ডেল করেন, ডিল করেন, সেটি দেখতে অনেক সুন্দর লাগে। কারণ আমাদের রাজনীতিবিদদের সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আছে। বিএনপির নেতৃবৃন্দ গিয়ে কি নির্বাচন কমিশনে কথা বলতে পারতেন না, আমার প্রশ্ন। কারণ এবং আমরা শুধু বিএনপির ক্ষেত্রে না, আমরা লক্ষ্য করেছি বিগত নির্বাচনগুলোতেও যখনই নির্বাচন কমিশনে যাওয়া এইসব বিষয়ে দেখা যায় প্রাক্তন সচিবরা, মানে প্রাক্তন আমলারা, আওয়ামী লীগও বিএনপি তো তারা মুখ্য ভূমিকা পালন করেন। ডিপ্লোম্যাটদের সঙ্গে এখন কথা বলতে হলেও দেখা যায় বিএনপির ক্ষেত্রে তো দেখি ঠিক রাজনীতিবিদরা এখানে সামনের সারিতে থাকেন না, প্রাক্তন সচিবরা, অ্যাম্বাসেডাররা তারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এটি কি ধরনের রাজনীতি, এবং এই প্রক্রিয়া চলতে থাকলে আসলে কি রাজনীতি শক্তিশালী হবে কিনা, রাজনীতিবিদদের এম্পাওয়ারমেন্টটা হবে কিনা? আমি দাদা এই জায়গাটা ভালো বলবেন দিলীপ দা, রাজনীতিবিদদের হাতে কিন্তু রাজনীতিটা কিন্তু সত্যিকার ভাবে সেভাবে নেই। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন যে বিএনপির নেতৃত্বাধীন যে পলিটিক্যাল লিডারদের কথা বলছে, আমি কিন্তু বিএনপির এটা উত্তর দিতে পারবে তারাই, কারণ আমি ধারণা থেকে যেটা বলতে চাই, একজন সচেতন নাগরিক হয়ে যেটা বলতে চাই যে দেখেন যে বেগম খালেদা জিয়া আজকে তিনি কার্যালয়ে অবস্থান করছেন আজকে প্রায় 90 দিনের কাছাকাছি। আপনার তারা তো ঠিক মতো দেখা করারও সুযোগ পাচ্ছে না, কিংবা দেখা করতে যাচ্ছেন না, ভয় হোক, গ্রেপ্তারের ভয় হোক, আতঙ্কে হোক, যে কোনো কারণে হোক। অনেকে পালিয়ে আছেন, মামলা আছে, জেলখানায় আছেন। সুতরাং এই যে আপনি যে কথাটি বললেন যে এরা যে বসে আনুষ্ঠানিকভাবে যে একটা সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ কিন্তু তাদের নাই। এই স্পেসটা কিন্তু দেওয়া উচিত। অর্থাৎ আপনি মনে করছেন সে কারণে এই বিশিষ্ট জনেরা গিয়েছেন, দিলীপ বড়ুয়া। যাই হোক, মিলন সাহেব তো বেশ কিছু কথা বলেছেন, সেজন্য ধন্যবাদ। আমাদের কিন্তু একটা জিনিস 45তম বার্ষিকীতে পালন করার সময় একটা বিষয় সেটেল হওয়া উচিত ছিল, সেটা হলো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে চেতনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছিলাম এটা, এবং পরবর্তীকালে আমাদের শাসনতন্ত্রের সন্নিবেশিত হয়েছিল গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই যে মূল স্তম্ভগুলোর ভিতর দিয়ে যে বাংলাদেশ হয়েছিল। আজকে ৪৪ বছর ৪৫ বছর পরও ক্ষমতায় যারা, ক্ষমতার বাইরে যারা, তারা কিন্তু একই আদর্শে তারা কিন্তু যদি থাকতেন তাহলে এটা আমাদের জন্য সুখকর হতো, যে এই সমৃদ্ধ বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা অত্যন্ত ফলপ্রসূ হতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে ৪৫ বছর পর আমরা লক্ষ্য করছি যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠিত চেয়েছিলাম বা প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু আজকে আরেকটা রাজনৈতিক শক্তির বিকাশ, যারা ওই সময় বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে, এবং যারা বাংলাদেশের জাতীয় বৈষম্যের আধার ছিল, যারা বাংলাদেশের স্বাধিকারকে পদদলিত করতে চেষ্টা করেছিল, তাদের দোসর হিসাবে যারা সেদিন চিহ্নিত ছিল, আজকে তাদের রাজনৈতিক ধারাবাহিকতায়, এবং যার রূপ হচ্ছে জঙ্গিবাদ, মূলবাদ, এই রূপটা আর সাম্প্রদায়িকতা, তার বিমর্ষতা আমরা আজকে এই দেশে লক্ষ্য করছি। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, এবং সেটার আছেন আমাদের আরেকটি রাজনৈতিক দলের সাথে, যেটা মূল রাজনৈতিক ধারার হিসাবে তারা আজকে দাবি করে যে, বা তাদের নেতা, তাদের চেয়ারম্যানকে তারা মুক্তিযুদ্ধের একজন সিপাহসালার হিসাবে দাবি করেন, সে বিএনপি আজকে তাদেরকে পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে। এই অর্থে জাতি কিন্তু আজকে ভার্টিক্যালি দ্বিধাবিভক্ত হয়ে গেছে পলিটিক্যালি। এইটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আজকে তাই অত অনেকে জাতির জনক নিতে বা নাম নিতে অনেকে উষ্মা প্রকাশ করেন, কিন্তু প্রত্যেকটা বাঙালিকে আজকে স্বীকার করতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটা যে রাজনীতি করুক এই জায়গাটাকে ধরতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই সংকটগুলা কিন্তু থাকবে। এবং এই রাজনীতি, গণতান্ত্রিক যে মূল্যবোধ, গণতান্ত্রিক যে ধারা, সে ধারাও এটা পুষ্ট হবে না, সেটা সবসময় একটা স্টেক
সংকটাপন্ন অবস্থায় থাকবে, মুমূর্ষু অবস্থায় থাকবে, মৃতপ্রায় অবস্থায় থাকবে, এবং যেটা এখন সকলে বলছে। এখন ধরেন যারা আমার গণতন্ত্রের প্রতিপক্ষ, বিরুদ্ধে, যারা আমার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, তাদেরকে তো আমি গণতান্ত্রিক যে চেতনা দিয়ে তো লালন করতে পারবো না। এখানে একটা প্রশ্ন যেটি গোলাম সরোয়ার মিলন বলছেন যে নিশ্চিহ্নকরণের রাজনীতি, আমরা তো নিশ্চিন্ন করতে চাই না। আমরা বিএনপিকে নিশ্চিন্ন করা বা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা, এটি কারোর জন্য বা গণতন্ত্রের জন্য বা বাংলাদেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে কিনা? আমরা বলছি মুক্তিযুদ্ধের পক্ষে ক্ষমতাসীন, ক্ষমতার বাইরে যারাই থাকুক না কেন, তারা যদি বাংলাদেশ সৃষ্টির রাজনৈতিক দর্শনটাকে লালন করেন, তাদেরকে তো নিশ্চিন্ন করার প্রশ্ন নাই। কিন্তু তাদেরকে নিশ্চিন্ন করা উচিত যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা নতুন করে মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করছে। অবশ্যই তাদের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বা তাদের জন্য একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আপনি কিভাবে অন্যকে নিশ্চিন্ন করবেন? আপনি কি বল প্রয়োগ পূর্বক তাদেরকে নিশ্চিন্ন করবেন নাকি রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন? আমি রাজনৈতিক দল হিসাবে তো আমি রাজনৈতিক ভাবে মোকাবেলা করব, তাদের নিশ্চিন্ন করবো, পলিটিক্যালি আমি তাদেরকে নিশ্চিন্ন করব। কিন্তু আমাদের দেশের যে উন্নতি, আমাদের যে সৃষ্টিশীলতা, আমাদের যে আপনি তাকে রাজনীতি করাটা তো তার রাজনীতি তো করছে এখন সেই পেট্রোল বোমা দিয়ে, আমি বলছি বন্ধ করে দিতে পারেন আপনি আইনের মধ্য দিয়ে। সেটা প্রক্রিয়া দিয়ে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটা অপরচুন মোমেন্টেরও প্রশ্ন, কখন কোন সময়ে, এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন। এখন যারা ধরেন নিরীহ, আমাদের একটা নতুন সংস্কৃতি, এখানে অবশ্য অনেকে সেটা আলোচনা করছে, তারপরে আমি এটা অবতারণা করতে চাচ্ছি। আমরা যারা গণ আন্দোলন, গণসংগ্রাম করতাম, সেখানে মারা যেত কারা? রাজনৈতিক দলের কর্মী, অর্থাৎ ছাত্র সংগঠনের কর্মী, বা এরাই মারা যেত। কিন্তু আজকে দেখেন পেট্রোল বোমা আর ওইটা গ্রেনেডের মূল লক্ষ্যবস্তু হচ্ছে সাধারণ মানুষ, রিক্সা চালক, যারা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। কাজে এই যে সাধারণ মানুষকে জিম্মি করছে, এটাও কিন্তু একটা রাজনৈতিক বিকৃত মানসিকতার পরিচয় বহন করে, এবং রাজনীতিবিদদের প্রতি, রাজনৈতিক পক্ষের প্রতি মানুষের একটা ঘৃণা, বিদ্বেষ, অসহিষ্ণুতা বা অশ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করছে। এখন আমরা তো চাই যে একটা অ্যাকোমোডেট করা, এবং প্লুরালিজমে যদি আমি বিশ্বাস করি, আমি ডেমোক্রেসি, যদিও আমি মার্ক্সবাদ চিন্তাধারায় বিশ্বাসী, কিন্তু বর্তমানে আমরা ডেমোক্রেটিক প্রসেসের ভিতর দিয়ে আছি। অবশ্যই ডেমোক্রেটিক প্রসেসে প্লুরালিজম হচ্ছে স্বতঃসিদ্ধ ব্যাপার। প্লুরালিজম যদি স্বতঃসিদ্ধ হয়ে থাকে, তাহলে ডেমোক্রেটিক অন্য মতগুলাকে অবশ্যই আমরা এন্টারটেইন করব, এটা হলো বিষয়। তো অবশ্যই সেইটা হলো বাংলাদেশের রাজনৈতিক দর্শনের প্রেক্ষাপটে যেটা, সেটাই। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মিলন সাহেব যে কথাটা বলেছেন, আমি জাস্ট একটা উত্তর দিচ্ছি। বাংলাদেশ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সিকিম বা ভুটান হবে না। কারণ বঙ্গবন্ধু যেমন একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন, তেমনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি একজন জাতীয়তাবাদী নেত্রী। উনি দেশ, জাতির, জনগণকে ভালোবাসেন। ওনার মমত্ববোধ দিয়ে দেশকে একটা সমৃদ্ধ, অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ করতে উনি বদ্ধপরিকর। সে হতে আমি বিশ্বাস করি, ওনার নেতৃত্বে আমি বলতে পারি যে বাংলাদেশ নেপাল অথবা ভুটান অথবা সিকিম হবে না। মিলন জি, ধন্যবাদ দাদাকে যে উনি ওনার শেষ প্রসঙ্গ দিয়ে করতে চাই। আমি কিন্তু সেই প্রত্যাশা রেখে কথাটা বলেছি যে বাংলাদেশ, নেপাল, সিকিম, ভুটান হবে না এই কারণে যেহেতু উনি বঙ্গবন্ধু তনয়া। কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সুসম্পর্ক রাখা দরকার, আমাদের ন্যায্য হিসাব আমরা চাই। কিন্তু এই সুসম্পর্কের মানে এই নয় যে আমরা আমাদের অবস্থান, আমাদের সম্মান, আমাদের মর্যাদাকে বিকিয়ে দিয়ে নয়। তো সুতরাং এই জিনিসটা একমাত্র আমি বিশ্বাস করি যে মাননীয়, আমি ওনার সাথে একমত এই প্রশ্নে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা নিশ্চয় করবেন। কিন্তু এটার প্রয়াস আছে, এটা পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে এরকম একটা দাদাগিরি কিংবা একটা বড় ভাই সুলভ একটি আচরণের একটি আছে বলেই আমি সেই কথাটি বলেছি। আমি দাদার যে কথাটি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে যে দুটি বৃহৎ দল, আদর্শগত দিক দিয়ে এই দুটি দলের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। দাদা তো বাম রাজনীতি করা লোক, একজন অত্যন্ত তার ত্যাগ তিতিক্ষার প্রতি আমি তার শ্রদ্ধা রাখতে বলতে চাই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি কি মুক্তিযোদ্ধাদের দল নয়? বিএনপি আমি মনে করি যে আজকে
উনি 14 দলের সাথে আছে, 14 দলের বাইরে কমিউনিস্ট পার্টি কিংবা কাদের সিদ্দিকীর দল, আসম আব্দুর রব, তারা কি মুক্তিযুদ্ধ করেনি? তো সুতরাং 14 দল মানেই যদি 14 দল মনে করে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আর কেউ মুক্তির সপক্ষে শক্তি, এটা ঠিক নয়, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি কেন জামাতকেই করছে? আমি একটা কথা বলতে চাই যে এটা হয়তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কৌশলগত ইলেকট্রাল অ্যালায়েন্স, যেটা জামাতকে নিয়ে তো আন্দোলন, এরাও যুগপৎ আন্দোলন করেছে, আওয়ামী লীগও বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধাপরাধের ইস্যুটা শেষ হওয়া দরকার, যুদ্ধাপরাধের বিচারটা ফাইনাল হয়ে যাওয়া দরকার, এবং জামাতকে যদি আমরা নিবন্ধন বাতিল করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, রাজনীতি নিষিদ্ধ করার জন্য আইন পাশ করা হয় না কেন? আপনারা তো ক্ষমতায় আছেন, সেটা করা উচিত। সুতরাং এই এক কথা বলে জনগণকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযুদ্ধের চেতনার সারথী হিসাবে, একজন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন কর্মী হিসাবে আমি বলবো যে এই জায়গায় কোনো কম্প্রোমাইজের স্কোপ নাই। কিন্তু এটাকে ব্যবহার করে রাজনীতিটাকে যদি আমরা আমাদের স্বার্থে যতটুকু ব্যবহার করতে চাই, তাহলে তো এটা হবে না। কারণ আমি যে নামগুলি বললাম এরাও তো মুক্তিযুদ্ধে সেটা ছিল। তো সুতরাং আর যেটা বললেন যে এটা তো অনেক অন্য বিতর্ক চলে আসছে যে 72-এর সংবিধান কিংবা মুক্তিযুদ্ধের যে রাজনীতিটা, যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, তো সমাজতন্ত্র তো এখন ওই সেই জায়গায় কাগজে কলমে কিংবা সংবিধান সমাজতন্ত্র থাকলে বাস্তবে তো সেটা নাই। ওই যেই ইকোনমিক পলিসি নিয়ে বিএনপি চলে, আওয়ামী লীগ সেম ইকোনমিক পলিসি নিয়ে চলে। সুতরাং এটা সংবিধানটাকে আমার মনে হয় এখানে স্ববিরোধিতা অবস্থান করছে। ধর্মনিরপেক্ষতার জায়গায় রাষ্ট্রধর্ম ইসলাম আপনারা রেখে দিয়েছেন, আপনারা এই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 15তম সংশোধনের মাধ্যমে এটা রেখে, এই যে স্ববিরোধী একটা অবস্থানে সংবিধানকে রাখা হয়েছে, এইটাকে তো পরিষ্কার করা দরকার। শুধু বিরোধী দলকে যদি বলা হয় যে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিদের সাথে করে তারা রাজনীতিটা ক্রিয়া হওয়া দরকার, এইটা বলে কিন্তু জনগণকে কনফিউজ করার কোনো মানে হয় না। তো আমি শুধু এইটুকু বলবো যে জাতি আজকে দ্বিধা বিভক্ত, দাদা বলেছেন, ঠিকই বলেছেন। সেটা হলো যে আজকে কেউ কাউকে, যে কথাটা আপনি আমার পয়েন্টটা নোট করেছেন এবং এটা যথার্থ, যে 38% ভোট ফিক্সড আওয়ামী লীগের, 32 কিংবা 35% ভোট বিএনপির, বাকি ভোটগুলি কিন্তু সুইং করে। এখন কেউ কাউকে যদি মনে করে যে ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম বেগম খালেদা জিয়ার শারীরিকভাবে আল্লাহ তারে হাত বা বারাক আমি দোয়া করি, কিন্তু বয়সের কারণে উনি থাকতে পারলেন না, কিংবা রাজনৈতিক কারণে উনি জেলে গেলেন, কিংবা তার কোনো বিচার হলো, এই দলটা কি শেষ হয়ে যাবে? অ্যান্টি আওয়ামী লীগের একটা ফোর্স হিসাবে এই শক্তি থেকে যাবে। পাশাপাশি আওয়ামী লীগের ক্ষেত্রে তাই, বঙ্গবন্ধুর দল, এটা প্রশ্নই আসে না। তো সুতরাং এই উপলব্ধিটা যদি আজকে এই যে রাজনীতিটা আছে, এই দুই কেউ কাউকে, আমার মনে হয় কি যে যদিও এখানে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতর যে দ্বন্দ্বটা চলছে, ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া, এর থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে উনি একটি এমন একটা গণতান্ত্রিক চর্চা, দেখেন যে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এটা বিতর্কের বিষয় অবশ্য, যে গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সবাই, সেই গণতন্ত্রকে কিন্তু উনি ওনার অর্থনৈতিক প্রোগ্রামের জন্য কিন্তু উনি বাকশাল করেছিলেন। ভালো মন্দ সমালোচনা পর্যালোচনা সেটা আলাদা ব্যাপার, আমি সেই প্রসঙ্গে আজকের এই আলোচনা যাব না। কিন্তু সেই গণতন্ত্র তো ছিল না, একদল ছিল। পাশাপাশি আজকে জিয়াউর রহমান সম্পর্কে বলা হয় উনি স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে করেছেন। তো তার বেলায় কি কথা যে তার রাজনৈতিক কৌশলগত কারণে, জাতিকে ঐক্যবদ্ধ করার কারণে তাদেরকে নিয়েছিলেন। অর্থাৎ এই প্রসঙ্গগুলোকে আমরা কিন্তু কথার জন্য, শুধু অপরকে ঘায়ল করার জন্য কথা বলি। বঙ্গবন্ধুরও সমালোচনা করা দরকার নাই, জিয়াউর রহমান যেটা করেছে তার সমালোচনা সেভাবে না করে, হ্যাঁ সমালোচনা তো হতেই পারে, যেটা প্লুরালিজমের কথা বলছেন, গণতন্ত্রে যদি একই লাইনের কথা হয় তাহলে তার গণতন্ত্রের কথা, তাহলে তো একদল থাকলেই হইতো। সুতরাং আমি যেটা বলবো যে আমরা পরমত সহিষ্ণুতা, আমরা যদি একে অপরের কথা শোনার মতো, আজকে রাষ্ট্রপতিকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। উনি পরশুদিন র্যাবের প্রতিষ্ঠা কোথায় জানি বললেন, স্থানীয় সরকার কিংবা কোনো এক অনুষ্ঠানে উনি হয়তো বলেছেন যে পরমত সহিষ্ণুতার কথা বলেছেন এবং গণতন্ত্রে এটা অপরিহার্য। সেই জিনিসটা কি আমরা পালন করছি? কিংবা আজকে এই আমাদের বর্তমান যে সরকারে যারা আছেন, আমি মনে করি যে এই দেশটাকে যদি আমরা সত্যিকারভাবে স্বাধীনতার 44 বছর যে কথাটি বললেন, আমরা দেশটাকে যদি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাহলে এর থেকে, এই মানসিকতায়, দৃষ্টিভঙ্গি থেকে, এই অ্যাটিটিউড থেকে, এই চর্চা থেকে বড়ুয়া, আমি আবার একটু সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাই। আমরা লক্ষ্য করছি যে প্রচুর প্রার্থী উৎসাহ নিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দল
উৎসাহ নিচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে প্রার্থী মনোনয়ন কেমন হলো? প্রধান দুই শক্তির, একদিকে আনিসুল হক, সাইদ খোকন, আজম নাসির, অন্যদিকে আব্দুল্লাহ আল মিন্টু, মির্জা আব্বাস এবং মঞ্জুর আলম। বেশ কিছু তরুণকেও আমরা দেখছি যারা উৎসাহ নিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তার মধ্যে মাহিবি চৌধুরী, ববি হাজ্জাজ, গোলাম আল্লাহ রনি, ইরাজ সিদ্দিকী, তারাও বেশ উৎসাহ নিচ্ছে। তোরা সব মিলিয়ে এই প্রার্থী মনোনয়ন বা উৎসাহটা আপনি কিভাবে দেখছেন? সেইটা হচ্ছে যে আমরা মনে করি এটা হলো একটা খুব ইতিবাচক দিক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য। এই যে জনগণের সাথে সম্পৃক্ত হওয়াটা, জনগণের ম্যান্ডেট নেওয়ার যে মানসিকতাটা বা জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার যে মানসিকতাটা, এটা আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এই গুরুত্বপূর্ণ দিকের ক্ষেত্রে যারা ক্যান্ডিডেট যার দল থেকে মনোনয়ন দিচ্ছেন, যদিও এটা কথা আছে যে দলীয়ভাবে হবে না, কিন্তু তারপরেও আমাদের দেখে হচ্ছে যে একটা নিরাপদ দূরত্ব থেকে আমরা দলেই এই জিনিসটা মনন করে দিচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তো আমাদের নমিনেশন দিয়েছেন যে যদি আওয়ামী লীগ থেকে দিয়েছে সাইদ খোকন এবং হচ্ছে যে আনিসুল হক, ব্যবসায়ী আনিসুল হক। তবে আমরা মনে করি আগামী মঙ্গলবার 31 তারিখ যে 14 দল বৈঠক হবে, এখানে 14 দলগতভাবেই এই মনোনয়নটা এন্ডোর্স করা হবে আমি মনে করি। এবং সেখানে চেষ্টা করা হবে অবশ্যই যে কাউন্সিলর গুলো যাতে এটা সম্মিলিতভাবে দেওয়া যায়, চেষ্টা করা হতে পারে। এবং চট্টগ্রামে যে মঞ্জুর আলম সাহেব, নাসির সাহেব হোসেন, তো আমি মনে করি যে ক্যান্ডিডেট হিসাবে অ্যাজ ফার এজ পসিবল মোটামুটি ভাবে যোগ্যতম ক্যান্ডিডেটই হয়েছে বলে আমার ধারণা। এবং এখানে যে আপনাদের দিক থেকে না বোথ সাইড থেকে? বোথ সাইড থেকে। আমি একদিক থেকে না, আমি বলতে ওদিকে ধরেন মঞ্জু সাহেব চিটাগাঙে, মঞ্জু সাহেব তো বিএনপি মেয়র ছিলেন এক্সিস্টিং, এবং ওনাকে আবার বিএনপি আনিনিমাস হয়েতে নমিনেশন দিয়েছেন। আবার এখানে সাইদ খোকন সাহেব প্লাস হচ্ছে আনিসুল সাহেব, এরা দুজনেই কিন্তু সাইদ খোকন সাহেবের ফাদার তো মেয়র ছিলেন, ঢাকা মেয়র ছিলেন, অত্যন্ত প্রাজ্ঞোচিত বা তাদের ঢাকাইয়া হিসাবে সুপরিচিত। আনিসুল সাহেব লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, ক্যাপাসিটি আছে, সে অর্থ আমি বলবো যে একটা ভালো দিক। তারপরে এদিকে আব্দুল্লাহ আল মিন্টু সাহেব শত নাগরিকদের পক্ষ থেকে তথা বিএনপি সমর্থিত, সেই হিসাবে আব্দুল্লাহ আল মিন্টু সাহেবও অত্যন্ত খুব এফিসিয়েন্ট এবং প্রতিষ্ঠিত, লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং উনিও রাজনীতিতে আসছেন, রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা মনে করি তারা সিটি কর্পোরেশনের যে সমস্যা, নাগরিক সমস্যাগুলোকে তারা কগনিজেন্সি নিয়ে তারা যদি নির্বাচিত হন, তারা এগুলো সমস্যার সমাধান করতে পারবেন। আবার ঢাকা দক্ষিণে যেটা আব্বাস সাহেব বা এখানে বিএনপির আরেকজন আছেন, আব্বাস সাহেব মূল ক্যান্ডিডেট যাচ্ছেন। আব্বাস সাহেব তো আগে একবার মেয়র ছিলেন, সেই হিসাবে নতুন করে আবার যদি কোনো কারণে বাদ পড়ে যান তাহলে হয়তো অন্য কেউ আসবে না। তো সেই অর্থে আমার তো মনে হচ্ছে যে সেনে সেনে কোলাকুলি যেটাকে বলা হয়, সেনে সেনে কোলাকুলি যেটা হবে, এবং এটা সুষ্ঠুভাবে যদি নির্বাচন কমিশন, এখন কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে ঢাকা শহর এবং চিটাগাং শহরের মেয়রের নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের। এখন নির্বাচন কমিশনার তাদের ক্ষমতা যেটা আছে, শাসনতান্ত্রিক ভাবে তাদের যে ক্ষমতা, তারা যদি সেটাকে অ্যাসার্ট করেন, তাহলে তারা সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবেন। এটার ভিতর দিয়ে আমাদের আগামী দিনের গণতান্ত্রিক যে প্রক্রিয়ার ভিতর দিয়ে যে তাকে বিকশিত করার যে বিষয়টি, সেটাও একটা ইতিবাচক ভূমিকা রাখবে। এবং যেটা নির্বাচন কমিশন সম্পর্কে যে প্রশ্ন আছে, আমি মনে করি নির্বাচন কমিশনের এই একটা সুযোগ, তারা এটাকে তাদের শাসনতান্ত্রিক ক্ষমতার মধ্য দিয়ে তাদের সকলের কাছে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে। জি, আমি দিলীপ বড়ুয়া দাদার সাথে এই ব্যাপারে একটা পয়েন্টে সম্পূর্ণ একমত যে এটা অবশ্যই ইতিবাচক দিক, এবং জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার দুই দলেরই, বিশেষ করে বিরোধী দলের জন্য একটা বিরাট একটা স্পেস, যদি তাদেরকে সেইভাবে লেভেল প্লেইং ফিল্ড, তো সেভাবে হবে না, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না, অ্যাটলিস্ট মিনিমাম স্পেসটুকু যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এটা জনগণের জন্য ভালো হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে সংবিধানে আছে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়,
কিন্তু দলীয়ভাবে আপনারা দিচ্ছেন। আপনি 14 দলের একজন নীতি নির্ধারক, আপনার কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, আপনার আইনটাকে চেঞ্জ করেন। এবং আরেকটি আইন নিয়ে এখানে আপনি কথা বলতে পারেন, যেহেতু স্থানীয় সরকার নিয়ে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। এই যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা মানুষ ভোট দিয়ে বানায়, সরকার ইচ্ছে করলে তাদেরকে তাদের পদ থেকে আমি সেটা আসতে মামলা বা নানান অভিযোগে। আমি প্রথমে একটু বলে নিই যে আপনি পয়েন্টটা আমি লাস্টে বলতাম। প্রথম কথা হলো যে ঠিক আছে, দলীয় ভারতের পঞ্চায়েত ইলেকশন পশ্চিমবঙ্গে দলীয়ভাবে হয় কিংবা ব্রিটেনে হয়, তো আমাদের বাংলাদেশে এই সংবিধানে এই বিচ্যুতিটুকু করে দিলে হয়, নাম্বার ওয়ান। আর না হলে তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে এই জিনিসটা আনুষ্ঠানিকভাবে উনি ঘোষণা দিচ্ছেন, নির্বাচন কমিশনের আচরণ বিধি অনুযায়ী সেটা তো ভঙ্গের সামিল বলে আমি মনে করি। তো সুতরাং এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। দুই, প্র্যাকটিক্যালি যা এই ইলেকশনটা কিন্তু দলীয় অর্থাৎ পলিটিক্যাল ইলেকশন হচ্ছে। আপনি এর আগে যত মেয়র ইলেকশনগুলি দেখেন সবাই কিন্তু পলিটিক্যালি ইলেকশন হয়েছে, এবং কি হয়েছে, বিরোধী দল থেকে তারা নির্বাচিত হয়েছে। হয়ে যাওয়ার পর দেখা গেছে তাদেরকে আন্দোলনের নামে কিংবা নৈরাজ্যের নামে তাদেরকে কেস দেওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে, কিংবা তাদেরকে বরখাস্ত করা হয়েছে। সুতরাং স্থানীয় সরকার কিন্তু এইভাবে, প্রথম কথা হচ্ছে যে এইভাবে তো করা ঠিক না, এবং যে জিনিসটা করা হচ্ছে এইটা কিন্তু জনগণ কিন্তু এইভাবে নিচ্ছে না। এখন ধরেন ঢাকায় যে ইলেকশনটা হবে, আমি এখানে যে প্রার্থীগুলি আছে, মিস্টার আনিসুল হক, তিনি বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, এবিসির প্রেসিডেন্ট, আমি একজন ব্যবসায়ী হিসেবে, তিনি আমাদের নেতা ছিলেন, উনিও কিন্তু একজন ভালো লোক, সজ্জন ব্যক্তি। আমাদের আব্দুল আল মিন্টু, তিনি তার সিনিয়র, তিনি এবিসির সভাপতি ছিলেন। তারপর সাইদ খোকন, হানিফ সাহেবের ছেলে, একজন ভালো লোক। পাশাপাশি এখানে বিএনপি যারা আছেন, আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সম্মান দিয়ে শুধু বলতে চাই, আলটিমেটলি আমরা যেটা চাই, লেট দ্য বেস্ট ম্যান উইন, কিন্তু এখানে তো তা হবে না। এখানে পারসেপশন যেটা, সেই পলিটিক্যাল এটা চলে আসবে, কে বিএনপির প্রার্থীকে অমুক, আওয়ামী লীগের প্রার্থীকে অমুক। অর্থাৎ ধরে নিলাম যে এর আগের যে পৌর নির্বাচনগুলিতে আওয়ামী লীগের অনেক ভালো প্রার্থী ছিল ব্যক্তিগতভাবে বিএনপির চেয়ে, কিন্তু বিএনপির প্রার্থী কিন্তু উইন করেছে একমাত্র পলিটিক্যাল পারসেপশনের কারণে, অ্যান্টি আওয়ামী লীগের প্রশ্নে হোক কিংবা অ্যান্টি এস্টাবলিশমেন্টের কারণে হোক। আমি কিন্তু ভোটের কথাটা বলেছি। এখন সেই প্রশ্নটা হলো যে এখানে আওয়ামী লীগ কিন্তু যে দুজনকে সমর্থন দিয়েছে, বেশ দুজনকে সমর্থন দিয়েছে, এই ব্যাপারে কোনোই নাই। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে তাদের চেয়ে কম জনপ্রিয়, কম যোগ্যতা সম্পন্ন লোক বিএনপির মধ্যে আছে, কিন্তু এরাও কিন্তু জিতে যেতে পারে সেই রাজনৈতিক কারণে। আমি এই কারণে এতগুলি কথার অবতারণা করলাম। অর্থাৎ তাহলে এই জিনিসটা নীতি নির্ধারক দাদা যারা আছেন, তারা কি শেষ মুহূর্ত পর্যন্ত কি এটা বিবেচনায় রেখে তারা কি ইলেকশনটাকে কি করতে দিবেন, নাকি আপনার কথা ইলেকশন হওয়ার পর তারা আবার যদি কোনো কারণে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকেন এবং ইলেক্টেড হয়ে যান, তাদেরকে আবার তাদের মতো ভাগ্যবরণ করতে হবে কিনা? করতে হলে তাহলে এই জিনিসটা করে কি লাভ হলো? অর্থাৎ কনক্লুশনে একই কথা দাঁড়ায় যে এইভাবে করে আমরা কিন্তু স্থানীয় সরকার বলেন, গণতন্ত্র বলেন, নির্বাচন বলেন, কোনোটাই কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এটা টিকাতে পারবো না, এবং দেশটা কিন্তু আলটিমেটলি কিন্তু একটা নৈরাজ্যবাদের দিকে যাবে, জঙ্গিবাদের দিকে যাবে, যে কথাটা ওনারা বেশি করে বলেন। এই কথাটা উপলব্ধি থেকে এই কারণে তাদের করা উচিত, আমরা কিন্তু সত্যিকার গণতান্ত্রিক প্র্যাকটিসে যেতে চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, লেট দ্য বেস্ট ম্যান উইন, লেট এখন এখানে যে জনগণ যাকে ভোট দেয় সেই ভোট দেওয়ার সেই সুযোগটা যাতে থাকে, যাতে এমন কোনো আচরণ না করা হয় যে এই উইথড্র, আমার ব্যক্তিগত ধারণা, উইথড্রর দিন কিংবা কিছুদিন পরে তারা যে কোনো প্রার্থী উইথড্র করে নিয়ে আসেন, সেই সুযোগটা নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে যাতে নেওয়া না হয়। ওই প্রশ্নে তো আপনি অ্যান্সার করলেন না, যে এই যে নির্বাচিত প্রতিনিধিদের সরকার চাইলে এটা হইতে পারে না। এটা কিন্তু সত্যিকার ভাবে করা হয়েছে, আইনের আওতায় করা হচ্ছে, আইনের আওতায় করা হচ্ছে। আইনেরও তো কি একই আইনের আবার প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী একই আইন আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সুতরাং এইখানে আমি আইন আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে এখানেও যদি কেউ রিড করতো এটার উত্তর পাওয়া যেত। অর্থাৎ এই স্থানীয় সরকারকে সত্যিকার ভাবে স্বাধীনভাবে করতে হলে এটা করা যাবে না, এইটাকেই এস্টাবলিশ করা উচিত। না হলে এই ক্ষমতার বলয়ে থাকলে এটা করবে, নির্বাহী আদেশে করবে, কিছু করার তো নয়। বিএনপি যদি থাকে এই একই অবস্থা করবে। কিন্তু আমি কিন্তু খোলামেলা ভাবে বলতেছি যে এই যে গণতন্ত্রের নামে ওয়ান ম্যান শো চলতেছে, তো আমরা তো এরশাদকে সরেচার, এরশাদের সাথে ছিলাম, এরশাদকে সরেচার বলে না। এখন কি যে প্র্যাকটিসটা চলছে বিএনপি, নট দিস গভর্নমেন্ট, আমি যে কোনো আওয়ামী লীগ বিএনপি যে যারা আসুক, এখন তো সেই ওয়ান ম্যান বাই দ্য নেম অফ ডেমোক্রেসি নির্বাচিত স্বৈরাচারী স্টাইলটাই তো চলছে। এটা তো বলতে তো অস্বীকার করার উপায় নেই।
আজকে সেই জিনিসটাকে যদি আনতে হয়, আমরা সুশাসনটা চাই, আইনের শাসন চাই। আইনের শাসন চাইলে আপনি যেটা বলেছেন এটার উত্তর হলো একমাত্র যে গুড গভর্নেন্সকে প্রতিষ্ঠিত করা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। এখন তো সেটা নাই বলে এটা হচ্ছে। না, গণতান্ত্রিক প্রক্রিয়া তো এটা যে ধারাবাহিক প্রসেস, এই প্রসেসের ভিতর দিয়ে এটা পুষ্ট হতে পারে। এখন আমি আপনাদের এই অনুষ্ঠানে মানে তৃতীয়ত অনেকবার বলেছি, তারপর আমি এটা একটু জিনিসটা বলে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি যে একটা সমাজের অর্থনীতি হচ্ছে মূল ভিত্তি, রাজনীতি হচ্ছে তার ঘনীভূত প্রকাশ। এটা অবশ্যই আমার কথা না, এটা কমরেড মাসুদের কথা। তা আমার দেশের রাজনীতিটা, অর্থনীতিটা কি এখনো, আমার যে মিলন সাহেব উনি তো শিল্পপতি ব্যবসায়ী আছেন, এখনো পর্যন্ত আমার দেশের রাজনীতি অর্থনীতিটা হচ্ছে লুটেরা ধনী শ্রেণীর প্রাধান্য বেশি। এবং অর্থনীতিতে যদি লুটেরা ধনী শ্রেণীর প্রাধান্য থাকে, সেখানে রাজনীতিটাকেও অনেক সময় তারা পণ্য হিসাবে বিবেচনা করে। রাজনীতিটা তখন একটা রাজনীতির যে মূল্যবোধ, রাজনীতি বহুজন হিতায় বহুজন সুখায়, বহুজন হিতের জন্য বহুজনের সুখের জন্য যে আমি রাজনীতি করতে চাচ্ছি, জনগণের সেবার জন্য আমি রাজনীতি করতে চাচ্ছি, তখন জনগণের সেবা নয় নিজের সেবা হয়ে যায় রাজনীতিটা। আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে নিজের সেবা করা, এবং ও নিজের সেবার মূল্যবোধ থেকেই কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পুষ্ট হচ্ছে না। শুধু যে প্রতিপক্ষ হচ্ছে যে বিরোধী দলের কথা বলতে তা না, দলের ভিতরেও দেখা যাচ্ছে অনেককে আপনার এরকম একটা প্রতিহিংসা, দল উইদিন দ্য পার্টি, সেম পার্টির মধ্যেও এগুলা প্রতিহিংসার একটা চরিতার্থ করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়। তো কাজে আমার তো মনে হচ্ছে যখন আমার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ডেভেলপ করবে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে, তো যখন রাজনীতিটা আর ওই পণ্য হিসাবে চিহ্নিত হবে না বা গণ্য হবে না, তখন, কারণ এখন রাজনীতি করলে আমি যদি এমপি হই তাহলে আমি বিত্তশালী হব, এই হলো মূল। এই জন্য আমি উপজেলা চেয়ারম্যান হলে বিত্তশালী হব, আমার সিটি কর্পোরেশন মেয়র হলে আমি বড় লোক হয়ে যাব, আমার কিছু নাই আমি বড় লোক হয়ে যাব। কিন্তু এখানে তো আমি সেবার মনোভাব নিয়ে আমি এক ধরনের বিজনেস, এই যে এটা ইনভেস্টমেন্ট। আমি বলতে চাচ্ছি এখন এই যে ক্ষমতার বলয়ে থাকে, এখন এক ধরনের ইনভেস্টমেন্ট। বাংলাদেশে আপনি দেখেন যাদের অর্থ আছে, ক্ষমতা যদি না থাকে, ক্ষমতা মানে রাষ্ট্রীয় ক্ষমতা, তাহলে সে ভালোভাবে সার্ভাইভ করতে পারবে না। আবার যাদের ক্ষমতা আছে, অর্থ যদি না থাকে, তাহলে সেও সার্ভাইভ করতে পারবে না। বাংলাদেশের দুটারই সমন্বয়ের অবস্থার সৃষ্টি হচ্ছে, এবং এই জন্য কিন্তু এখানে সর্বত্র রাষ্ট্রীয় প্রশাসন নিচ থেকে আরম্ভ করি, আমি রাষ্ট্রীয় প্রশাসনের কথা বলছি, গ্রাসরুট থেকে আরম্ভ করি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, সর্বত্র হচ্ছে যে রাজনীতি বলেন, আইন বলেন, আইনের ইন্টারপ্রিটেশন বলেন, এগুলো হচ্ছে যে অর্থে কথা বলে। এই লুটেরা ধনী শ্রেণীর অর্থে যদি কথা বলে, সেখানে আপনি ভালো রাজনীতি আশা করতে পারেন না। জি, মিস্টার গোলাম সারা মিলন, আরেকটি প্রশ্ন আমি করতে চাই। আপনি বেগম জিয়া 90 দিনের মতো তার কার্যালয়ে আছেন, সে কথা বলছেন। এই যে সিটি কর্পোরেশন নির্বাচন ক্যাম্পেইনের ক্ষেত্রে বিএনপির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে বিএনপির সকল নেতা নেত্রী, বেগম ইনক্লুডিং বেগম জিয়া, তারা ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে পারবেন, যেটি আওয়ামী লীগ পারবে না, আওয়ামী লীগের মন্ত্রীরা পারবেন না, প্রধানমন্ত্রী পারবেন না, তারা কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না, এমনকি জাতীয় পার্টিও সেই অর্থে পারবে না, কারণ হোসেন মোহাম্মদ এরশাদ কিংবা রওশন এরশাদ তারা ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে পারবেন। তো বিএনপি সহ, মানে বেগম জিয়া সহ বিএনপি সবাই কিন্তু পারবেন। তো এই সুযোগটা তারা নেবেন কিনা, বিশেষ করে বেগম জিয়া আসলে তার কার্যালয় থেকে, কারণ তিনি অনেক গুরুত্বপূর্ণ সময় তার কার্যালয় থেকে বেরোননি। আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে যেটা সাধারণ মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে, বেগম জিয়া বেরোচ্ছেন না এই কারণে যে একটা তিনি তার কার্যালয় থেকে বেরোলে আর উনি আর ওই কার্যালয়ে ঢুকতে পারবেন না, এবং ওনাকে তার বাসায় ফিরে যেতে হবে, এবং বাসায় ফিরে গেলে আজকে উনি যতটুকু কার্যক্রম চালাচ্ছেন এটাও তার পক্ষে করা সম্ভব। কিন্তু এই নির্বাচনী ক্যাম্পেইনের সময় যদি সেটি হয়, যেহেতু বিএনপির পল্টনের অফিস এখন পর্যন্ত বন্ধ, এবং এই অফিসটা, এই কথাটাই সেটি কি তাকে আরেকটা আলাদা এক্সট্রা
অ্যাডভান্টেজ দিবে না যদি বেগম জিয়াকে ঢুকতে না দেওয়া হয়? আপনার কি মনে হয়? সেই কথাটাই বললাম যে আপনি যেটা বলেছেন যে এটা বিরোধী দলের জন্য কিন্তু একটা বিরাট স্পেস, জনগণের গণতন্ত্রের বিজয়, জনগণের জন্য ভালো অবস্থা হতো, কিন্তু বাস্তবে তো ব্যাপারটা হচ্ছে যে বেগম জিয়ার এটা একটা ভয় যে তাকে বেরোলে সেই অবস্থায় আবার ফেরত যেতে দেওয়া হবে না। এদিকে আমি যেটা মনে করি যে যেটা অনেকেই মনে করেন যে দিলীপ দা এখানে আছেন, 14 দলের পক্ষ থেকে যদি এরকম একটা করা হতো যে ঠিক আছে বিএনপির অফিসটাকে খুলে দেওয়া নাম্বার 1, কিংবা অ্যাটলিস্ট ওনার অফিস উনি থাকুন না থাকুন সেটা ওনার ইচ্ছা, এটা কিন্তু একটা বিরাট একটা, তারপরে হয়তো ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। 2 নম্বর হচ্ছে যে যাদের বিরুদ্ধে যারা অভিযোগে জেলখানায় আছে তাদেরকে তো আর সরকার ইচ্ছা করে করতে পারে, এটা আইনের মাধ্যমে বেরোতে হবে। কিন্তু পুলিশ এখানে রাজনীতিটা তো রাজনীতিবিদদের হাতে নেই। এই যে একটা কথা উঠছে যে 28শে মার্চের মধ্যে, এপ্রিলের মধ্যে নির্বাচন করতে হবে, পুলিশ আইজি সাহেব এই কথাটা বলেন। এখন এই কথাগুলি নির্বাচন কমিশন না বলে যদি পুলিশে কথা বলে, মনিরুল হক সাহেব বলে বসলেন যে এই ছাড়া যে জামিন ছাড়া যে মাঠে নামবে আমরা তাদেরকে গ্রেফতার করব। তো এগুলি তো একটা সুষ্ঠু লেভেল প্লেয়িং ফিল্ডের পক্ষে না। তো আপনি যেটা বললেন যে বিএনপি কিংবা বিরোধী দল সেই সুযোগ পেলেও সেই সুযোগটা দেওয়া হবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। মানে সুযোগটা তারা গ্রহণ করবেন কিনা না, গ্রহণ করতে গেলে তো শঙ্কা আছে, সেই শঙ্কা আছে যে সেই শঙ্কাগুলিকে এই জন্যই তো বললাম যে এটা তো টু ওয়ে ট্রাফিক। এটা যদি একটা বিরাট সুযোগ, আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছি যে এটা গণতন্ত্রের জন্য বিজয় হতো, আওয়ামী লীগের জন্য বিজয় হতো, বিএনপির জন্য বিজয় হতো এবং রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর হতো যে এই ইলেকশনকে রেজাল্ট যাই হোক, রেজাল্ট যেটাই হোক, এবং আমি যেটা বললাম এই ইলেকশনটাতে কিন্তু লেট দ্য বেস্ট ম্যান উইন হবে না, এখানে হবে পারসেপশন আর পলিটিক্যাল রেজাল্ট হবে, এবং রেজাল্ট যাই হোক তারপরও তো একটা জায়গায় কিন্তু আমরা আসতে পারতাম। এখন প্রশ্ন হলো যে সেই জায়গাটা আসবে কিনা ব্যক্তিগতভাবে আমি সন্দিহান, এবং আমার মতো অনেকে সন্দিহান। না, বিষয়টি হচ্ছে যে এখন তো নির্বাচন তো সরকার তো কন্ডাক্ট করবে না, নির্বাচন তো কন্ডাক্ট করবে হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তার যে শাসনতান্ত্রিক যে বিধি ব্যবস্থা আছে সেটা অ্যাসাইড করবে যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো নির্বাচন কমিশনের, এবং আমি মনে করি যে এটা নির্বাচন কমিশন সেই ধরে অ্যাকর্ডিংলি তারা কাজ করবে বলে আমি আশা রাখি। নির্বাচন কমিশন তো বলছে যে আমি কাউকে জামিন দেওয়ার দায়িত্ব কিংবা তাকে কাউকে দেখার দায়িত্ব আমার না। আমি দেখেন টিএন সেশন কিন্তু এক জায়গায় বলছে যে তার কোর্ট উদ্ধৃতি করে যে আমি যতক্ষণ দায়িত্বে থাকবো ততক্ষণ আমি বিচারক, আমি নির্বাহী প্রধান, আমি সবকিছু। কিন্তু আমাদের নির্বাচন কমিশনারের প্রধান থেকে এরকম অ্যাটিটিউড এরকম আমরা কিন্তু পাইনি। যদি সেটা হয়তো ওই শতনাগরিক কমিটি ডক্টর এমাজউদ্দিন সাহেব উনি দেখা করে চলে আসলেন, তার পরের মুহূর্তে বললেন যে নির্বাচন যদি ধরেন তর্কের খাতিরে। দেখেন রাজনীতিটা কি, আপনি নিজেই কিন্তু খুব সুন্দর কথা বলেছেন যে প্লুরালিজম, আমরা বহু মতের এখানে ইটা থাকতে চাই। ধরেন একদিন যদি পিছিয়ে দেওয়া হতো, দুদিন পিছিয়ে দেওয়া হতো, এটা কি পরস্পরকে একটা রেসপেক্ট করা হতো না? পেছানো হলো না, বাদ দিলাম ওটা। উনি ওনার যুক্তি দেখালেন যে এটা বন্ধের দিনও আমরা খোলা রাখছি ইত্যাদি ইত্যাদি। মানে কোন জিনিসটা আমলে না হয়েছে, তাহলে এই জিনিসটা কি একগুমি না? এই জিনিসটা না হলে ভালো হতো। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এখনো কিন্তু সময় আছে। দাদা আপনি আমি যেটা মনে করি যে কথাটা জিলু সাহেব প্রশ্ন করতে যাচ্ছেন যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি, আপনার মতো যারা আওয়ামী লীগে অনেক ত্যাগ তিতিক্ষাবান রাজনীতিবিদ আছে তাদেরকে রাজনীতিবিদদের হাতে যদি রাজনীতিটা করতে দেওয়া হয় তাহলে আমার মনে হয় 14 দল ভালো করবে। না হলে যে জিনিসগুলি যেভাবে হচ্ছে, যে কথাটা উনি বলছেন যে সেটা তো রাজনীতিবিদদের হাতে, সেই রাজনীতিটা সেভাবে নাই। আর মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ঠিকই আছেন, কিন্তু উনি তো ওনার টিম নিয়ে খেলতে হবে। উনি হয়তো খুব ভালো খেলছেন, কিন্তু আলটিমেটলি ওনার তো ম্যারাডোনা মেসি হয়ে লাভ নাই। ওনাকে জার্মানের মতো টিম যদি উনি করতে পারেন তাহলে উনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারবেন, অর্থাৎ গণতন্ত্রের চ্যাম্পিয়ন হতে পারবেন। আর যদি উনি একলা খেলেন, উনি যতক্ষণ আছেন ততক্ষণ উনি ভালো খেলে যাবেন, আলটিমেটলি রেজাল্ট কিন্তু তার দলের পক্ষে যাবে না। কিছু বলবেন আপনি? না, আমি বলবো যে অবশ্যই আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে তার যে টিম আছে সেই টিমের মধ্য দিয়ে আমরা যে এই পর্যন্ত উনি তো ভালো খেলে আসছেন, যেটা আপনি বললেন, ভবিষ্যতে ভালো করবেন। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই যে সিটি কর্পোরেশনের নির্বাচনের সূত্র ধরে এখন বিএনপি তার কর্মসূচি কিছুটা শিথিলগুলো বেশ করে ঢাকা এবং চট্টগ্রামের জন্য, বা তাদের কর্মসূচির কার্যকারিতাও কিছুটা নষ্ট হয়ে গেছে,
লম্বা সময় ধরে করবার জন্য এবং এই কর্মসূচির মধ্যে নাশকতা সহিংসতা ঢুকে পড়ায়, কিন্তু যে কজে তারা এই আন্দোলনটি করছে সেই কষ্টই তো আসলে শেষ হয়ে যায়নি। অনেকেরই দাবি আছে, অনেকেই মনে করেন ইনক্লুসিভ ইলেকশন হওয়া দরকার, পার্টিসিপেটিভ ইলেকশন হওয়া দরকার, বা 5ই জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি যথাযথ হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের ভেতর থেকে বাইরে থেকে সবাই বলছেন যে এটি নিয়ে একটা সমঝোতা বা এটি আলোচনা ডায়ালগ হওয়া দরকার। তো সরকার তো দীর্ঘদিন যাবৎ নাকচ করে আসছে যে এটি সম্ভব নয় বা এটি করা হবে না। এখন যখন বিএনপি এই নির্বাচনটিতে পার্টিসিপেট করছে, কর্মসূচি খানিকটা শিথিল করে আনবার চেষ্টা করছে, সরকার কি খানিকটা ঔদার্য বা এক ধরনের ডায়ালগের দিকে হাঁটবে বলে আপনি মনে করেন, বা হাঁটা উচিত কিনা? না, বিষয়টি হচ্ছে যে এটা তো বিএনপি, দেখেন বিএনপিকেও তো বিশ্বাস করা খুব কঠিন বিষয়। কেন আমি বলি আপনাকে, 2010 সালের 18ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশের নামে সারা দেশে সেদিন সারাদিন ভর ঢাকা শহরে যে লঙ্কা কাণ্ড ঘটানো হয়েছিল, তো সেটাকে আপনি কিভাবে, এটা তো প্রয়োজন ছিল না। তারপর তারা 5ই মে 2013 সালের 5ই মে খালেদা জিয়া যেভাবে 4 মে উনি শাপলা চত্বরে মিটিং করলেন, 5ই মে যেভাবে উনি বক্তব্য দিলেন এবং যেভাবে হেফাজত হুজুর সাহেবের, আমাদের হেফাজত ইসলামের যে সমাবেশকে কেন্দ্র করে যে লঙ্কাকাণ্ড এবং পরবর্তীকালে ফলো আপ হিসেবে যেভাবে ইলেকট্রনিক্স কারচুপির মাধ্যমে আমরা বিভিন্ন রকম ফটো দেখিয়ে যে উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল, তা আপনি কিভাবে বিশ্বাস করবেন? বিএনপি প্রুফ হারসেলফ যে তারা নিজেরাই প্রমাণ করে যে আমরা কনস্টিটিউশনাল পলিটিক্সের মধ্যে থাকতে চাই, আমরা এই কনস্টিটিউশনাল ধারাবাহিকতায় থাকার মধ্যে দিয়ে আমরা নির্বাচন মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিশ্বাসী। এই কথাটা বলার ভিতর দিয়ে যদি তারা আসে, ওকে, এটার সময় বলে দেবে। আমি দাদার সাথে এই জায়গায় একমত যে আমাদের দেশে স্বাধীন দেশের উপযোগী রাজনীতিটা কিন্তু এখনো হয় নাই। এই যে উনি বললেন বিএনপি যে লঙ্কা কাণ্ডটা করছে, বিএনপি তো জামাতকে সাথে নিয়ে যেটা করছে, জামাতের উপর ব্যাংক করছে, কিংবা বিএনপি যদিও এই বোমার শিকার করছে না, আমরা অনেকে জানি আউটসোর্সিং করে করা হচ্ছে। তো সত্যিকার ভাবে কি দাদা আপনাকে বলি, এই জায়গায় যদি আওয়ামী লীগ আন্দোলনে থাকতো, আন্দোলন কারে বলে আর কি কি কত প্রকার, আমি বিশ্বাস করি না যে এরকম বোমাবাজি হইতো, কিন্তু সত্যিকার ভাবে জনগণকে সম্পৃক্ত করে এর চেয়ে খারাপ কিছু হইতো। অর্থাৎ আমি অত্যন্ত পজিটিভ হইতে পারি। বোমাবাজি বা যাই হয়েছে সেই সময়টা তো সংলাপ হয়নি, বা আমি আসছি সেই পয়েন্টে। এখন কথা হচ্ছে যে কনস্টিটিউশনাল পলিটিক্সটা কথা দাদা বলেছেন, সেই কনস্টিটিউশনাল পলিটিক্স করার জন্য সংলাপ সমঝোতা দরকার, এবং সেই সমঝোতা জায়গায় যদি এই দায়িত্বটা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সরকারি দলের উপর কিন্তু বেশি, যেহেতু ক্ষমতায় তারা আছেন, বিরোধী দলের নেত্রীর উপরও, কারণ সংসদীয় গণতন্ত্র সাইকেলের 2 চাকার মতো, 2 পায়ে চলার মতো, 2 পক্ষেরই এগিয়ে ছাড় দেওয়ার করতে হবে। এবং সেখানে হয়তো বিরোধী দলের নেত্রী, এই বিরোধী দলের বলতে আমি খালেদা জিয়ার কথা বলছি, উনি হয়তো এইভাবে বলতে পারেন যে ঠিক আছে, আমি অবরোধ হরতাল আমি প্রত্যাহার করে নিলাম, সুতরাং সংলাপে একসাথে যুগপথভাবে এই আহ্বানটা আসতে পারে। আমরা কিন্তু সেই লক্ষণটা দেখছি না, যেটা খুবই অসুস্থ পরিবেশ। অর্থাৎ আমরা এই যে কথাটা দাদারা আপনারা বলতেছেন যে কিসের সংলাপ, জঙ্গি নেত্রীর সাথে কিসের সংলাপ, এটা কিন্তু কোনো সুস্থ রাজনীতির পরিচায়ক নয়। এবং সংলাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 24শে মার্চ পর্যন্ত উনি কিন্তু সংলাপ চালিয়ে গিয়েছিলেন, যাতে করে কিছু একটা রফা দফা হয়। ওনার ইচ্ছা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু ইয়াহিয়া খান রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে উনি অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা করে আমাদেরকে মুক্তিযুদ্ধের দিকে, যদিও ওই স্বাধীনতা সংগ্রামের ঘোষণা 7ই মার্চে এসেছে, কিন্তু সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে আমরা 26শে মার্চ থেকে চলে গিয়েছিলাম। এই তো ইতিহাসটা। তো আজকে আপনি সংলাপ করবেন না, তো আমি বলবো আপনি তো জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন। এই দেশে আওয়ামী লীগের প্রয়োজনে, ঐতিহ্যের প্রয়োজনে বিএনপির মতো সংগঠনকে টিকে রাখা দরকার। দাদা, এটা আপনি স্বীকার করেন কিনা এটা বলেন। না হলে গণতন্ত্র ব্যাহত হবে, না হলে এই দেশে জঙ্গিবাদের উত্থান হবে, এর থেকে কেউ রক্ষা করতে পারবেন না। প্রথমত হচ্ছে যে দেখেন, এই যে
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচন 1 মাস আগেও কিন্তু চিন্তা করেনি যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এটা একটা সুযোগ এসে কেন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রাজ্ঞশীল নেতৃত্বের ফলশ্রুতিতে চিন্তা প্রসূত কারণে এইটা উনি দিয়ে দিচ্ছেন। কাজে উনি বারবার বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে, শাসনতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আমি ক্ষমতাকে সাস্টেন করতে চাই, মানে এই ধারাটাকে রক্ষা করতে চাই। কাজে আমি বিশ্বাস করি যে উনি এমন একটা অপরচুন প্রমাণ দেবেন, সৃষ্টি হবে যখন উনি ডায়লগের কথা উনি বলবেন, এটা আমি বিশ্বাস করি ইন কোর্স। তবে বিএনপি, আপনি যেটা বললেন যে বিএনপি আউটসোর্সিং এর মাধ্যমে আন্দোলন করছেন, আউটসোর্সিং এর মাধ্যমে কোনোদিন গণ আন্দোলন গণসংগ্রাম সফল হতে পারে না। ওরা তো আউটসোর্সিং এর মাধ্যমে যাদেরকে ধরা হয়েছে বিএনপি তো স্বীকার করে, বিএনপি কিংবা আর বিএনপি একটা সংগঠন কৃষির ভিত্তিতে সংগঠন, এটা খেলাধুলার সংগঠন না, এটা সামাজিক সংগঠন না, এটা রাজনীতির সংগঠন। তার নিজস্ব একটা রাজনীতি আছে, ও রাজনীতি যতদিন থাকবে বিএনপিও ততদিন থাকবে। শেষের দিকে প্রত্যেকের জন্য 1-1 মিনিট করে একটু অন্য প্রসঙ্গে, গতকাল বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল হয়ে গেল এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। সো কেমন দেখলেন এবারের বিশ্বকাপ? বাংলাদেশ অংশগ্রহণ করলো এবং বিশ্বকাপের ফাইনালে পুরস্কার দেবার কথা ছিল আইসিসির প্রেসিডেন্টের, যিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকারের মন্ত্রীও, এবং আইসিসির গঠনতন্ত্রের বাইরে গিয়ে আইসিসির চেয়ারম্যান পুরস্কার দিলেন এবং কাউকে কোনো রকম তোয়াক্কা না করে, যিনি ভারতীয় এবং তিনি আবার ভারতীয় আদালত কর্তৃক, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার প্রতিযোগিতাও নামতে পারেনি, নিষিদ্ধ ছিলেন আদালত তাকে দুর্নীতির অভিযোগে। সব মিলিয়ে এবং যেটিতে অনেক কেউ মনে করতে শুরু করেছেন যে হয়তো বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিনগুলোতে সাফার করতে হবে, কোয়ার্টার ফাইনালে সেই রেজাল্ট, তা নিয়ে আমাদের প্রতিক্রিয়া, সব মিলিয়ে 1-1.5 মিনিটে যদি আপনি বলেন আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমি ক্রিকেট খেলা দেখি এবং আমি একজন ক্রিকেট ফ্যান। অস্ট্রেলিয়া যে চ্যাম্পিয়ন হবে এটা আমাদের মতো যারা দর্শক অধিকাংশই এটাই আশা করেছিল, তাই হয়েছে। তবে ফাইনাল খেলাটা যতটুকু উত্তেজনাকর আমরা আশা করেছিলাম সেটা হয়নি, বরঞ্চ এর চেয়ে সেমিফাইনাল গেমগুলি কিংবা তার আগের কোয়ার্টার ফাইনাল গেমগুলি, একটি সেমিফাইনাল মূলত, কারণ অস্ট্রেলিয়া ভারতের খেলাটিও এক পেশে খেলাই হয়েছে, হ্যাঁ মোর অ্যাট্রাক্টিভ, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার খেলাটি। তো সুতরাং আজকের খেলাটি বেস্ট গেম, নিজ মাঠে অস্ট্রেলিয়া একটি বাড়তি সুবিধা পেয়েছে, দলগতভাবেও তারা বেস্ট। সুতরাং ফাইনালের টেম্পারমেন্ট, যেহেতু নিউজিল্যান্ড প্রথমবারের মতো ফাইনাল খেলতে, প্রথমবারের মতো সেদিক থেকে অস্ট্রেলিয়া খানিকটা এগিয়ে, সেদিক থেকে অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট, তারা সেটা প্রমাণ করেছে। আর যে প্রসঙ্গটি আপনি বলেছেন, আমি আমার এই আলোচনার প্রারম্ভেই বলেছি যে অ্যাকচুয়ালি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, এবং ভারতের যদিও সাউথ ব্লকে পলিসি থাকে কিংবা সরকার কংগ্রেস কিংবা বিজেপি বিভিন্ন সরকার বদল হয়, কিন্তু তারা কতগুলি জায়গায় কিন্তু, যে কথাটি আমি দাদাও বলেছেন যে আমরা নেপাল, ভুটান, সিকিম হব না, কিন্তু বাংলাদেশকে যে 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 একটা খবরদারি, আপনি দেখেন আফম মোস্তফা কামাল, উনি আইসিসি সভাপতি, ওনাকে ট্রফি বিতরণের সুযোগ না দিয়ে ভারতীয় যে আদালত কর্তৃক যে প্রশ্নবিদ্ধ হয়েছে, উনি ওনার ক্ষমতাটা প্রয়োগ করেছেন। কারণ আফম মোস্তফা কামাল আইসিসির প্রেসিডেন্ট হিসেবে একটা অলংকৃত পদ, বাংলাদেশ এটা পেয়েছে। সুতরাং এই যে তাকে অসম্মান করা হলো, এটা আমি মনে করি আমাদের একটা জাতিকে অসম্মান করা হলো। শুধু তাই নয়, আপনি দেখেন যে এই যে খেলাটি হয়েছিল ভারত বাংলাদেশ খেলাটি, এটা তো আমরা সবাই জানি, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না। এই খেলায় আমাদের জনগণের অনুভূতি কি শুধু এটাই করা হয়নি, এটা একটা অন্যায় করা হয়েছে। অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে যে ভারত যদি এর থেকে যদি মানে আমাদেরকে এখন মানে বুঝতে হবে যে কোথায় যাচ্ছে এবং সেইভাবে আমাদেরকে রোল প্লে করতে হবে। এবং মোস্তফা কামাল সাহেব যে সিদ্ধান্ত নিচ্ছেন, আমি মনে করি কারেক্ট সিদ্ধান্ত নিচ্ছেন। এই পদে থেকে লাভ কি হচ্ছে যে ধরেন আমি ক্রিকেট খেলাতে বেশ আনন্দ অনুভব করছি এবং বিশেষভাবে আমি এই খেলাটাও দেখেছি, আমাদের বাংলাদেশের সাথে ভারতের খেলাটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। বাংলাদেশ ক্রিকেট টিম যে অনবদ্য ভূমিকা রেখেছেন, তা আমি ক্রিকেটের যে যারা প্লেয়ার তাদের সকলকে আমি অভিনন্দন জানাইছি। এবং পাশাপাশি ধরেন সেমিফাইনালে আপনার সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড, এই খেলাটা এই ক্রিকেট খেলার মধ্যে সবচেয়ে বেস্ট খেলা বলে আমার কাছে মনে হয়, সেরা খেলা হিসাবে আমার কাছে প্রতিভাত হয়েছে।
এবং ফাইনাল খেলার মধ্যে যে জিনিসটা হচ্ছে অনেকটা একতরফা যদি বলা হয় সেটা অত্যুক্তি হবে না, একটু শর্ট করতে হবে। এইটা শেষ চলে আসছে। তবে ট্রফি দেওয়ার প্রশ্নে ভারতের যে ভূমিকাটা ছিল, ভারতের যে যিনি ট্রফি দেবাসন কি নাম, শ্রীনিবাসন যে ভদ্রলোক নিজে স্বপ্রণোদিত যে দিচ্ছেন, এটা সমর্থনযোগ্য না। আমাদের যিনি আইসিসিআর বোর্ডের চেয়ারম্যান, ওনারই দেওয়া, এটা প্রেসিডেন্ট, ওনারই দেওয়া উচিত। এবং আজকে যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি ওনার এই সিদ্ধান্তটাকে অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ মিস্টার গোলাম সরওয়ার মিলন এবং মিস্টার দিলীপ বড়ুয়া। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। দর্শক, কথা বলছিলেন দিলীপ বড়ুয়া এবং গোলাম সরওয়ার মিলন। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নানা কারণেই মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। আমরা চাইব যে এই নির্বাচনটি শেষ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবার অংশগ্রহণে এটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। ফলাফল যার পক্ষেই যাক না কেন, সেখানে যেন জনগণ জয়ী হয়, এটি আমাদের প্রত্যাশা থাকবে। কোনো কারণে এই নির্বাচনটি বাতিল করবার কোন রকমের ষড়যন্ত্র বা নির্বাচন থেকে বিরোধী দলের পিছিয়ে যাবার কোন রকমের অজুহাত মতো পরিবেশ যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাই সচেতন থাকবেন, সজাগ থাকবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন, যে সময়ই হোক না কেন, সেটি নিয়ে যে ধরনের দুর্বলতা, সমস্যা, বিরোধ, বিবাদ রয়েছে, সেগুলো নিষ্পত্তির জন্য একটা সংলাপ খুবই অপরিহার্য। এবং এই সংলাপের মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংলাপ নয়, সকল রাজনৈতিক দল, আমাদের সুশীল সমাজ, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, সবাইকে নিয়ে একটি দীর্ঘমেয়াদে সংলাপ করা দরকার। এবং শুধু নির্বাচন নয়, আরও যেসব জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেই সব সমস্যা নিয়েও এই সংলাপের আলোচনা হওয়া দরকার। আর ক্রিকেটের বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে, 1.5 মাসের এই ক্রিকেট যুদ্ধ। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন, তাদেরকে আমাদের অভিনন্দন। এবং বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটের একটা গভীর দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে। এবং বাংলাদেশ দল যে সাফল্য দেখিয়েছে সেটিও আশাতীত বলা যেতে পারে। এবং আমরা আশা করি সবাই দেশের ভেতর থেকে সবাই মনে করছেন, যারা খেলেছেন তারা মনে করছেন, এবং আন্তর্জাতিক ভাবে যারা ক্রিকেট নিয়ে কাজ করেন, কমেন্টেটর আছেন, সাংবাদিক আছেন, খেলোয়াড়রা আছেন, সবাই মনে করেন যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। কাজে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এবং একই সঙ্গে পুরস্কার বিতরণকে কেন্দ্র করে, আইসিসির প্রেসিডেন্টকে কেন্দ্র করে, যিনি বাংলাদেশের নাগরিক, যা ঘটল তাতে করে বাংলাদেশের ক্রিকেট বা ক্রিকেট কর্তা ব্যক্তিদের আরো অনেক বেশি সজাগ সচেতন থাকতে হবে যে বাংলাদেশের ক্রিকেটকে হয়তো ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের কারণে বাংলাদেশের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ফলাফল হিসেবে বাংলাদেশের ক্রিকেটকে হয়তো আগামী দিনে আরো অনেক রকমের ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে। কেননা যারা আমাদের উপরে অসন্তুষ্ট তারা ক্রিকেটের জগতে বেশ শক্তিমান। কাজেই বাংলাদেশের ক্রিকেটের কর্তা ব্যক্তিরা যেন অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনের দিকে এগোন এবং সব ধরনের অসম্মান, অপমান, ষড়যন্ত্রের জবাবটা যেন ক্রিকেট খেলার মধ্য দিয়ে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সের মধ্য দিয়ে আমরা দিতে পারি। সেজন্য আমাদের খেলোয়াড়রাও সজাগ থাকবেন, নিজেদেরকে তৈরি করবেন এবং ক্রিকেট বোর্ড যেন তাদেরকে সেভাবে তৈরি হতে সব রকমের সহযোগিতা প্রদান করে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।